দার্জিলিং ভ্রমণ সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কলকাতা থেকে দার্জিলিং কিভাবে যাওয়া যায় আর সেখানে দেখার মতো কি কি আছে। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি দেখতে থাকুন আর পুরো জার্নিটা উপভোগ করুন। এখন বাজছে দুপুর 1:45। আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে আমরা পৌঁছবো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে এনজেপির জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছানোর পর তারপর আমরা ওখান থেকে প্রথমে যাব কালিম্পং, তারপর আমরা যাব পরের দিন দার্জিলিং। তো চলুন আপাতত স্টেশনের দিকে যাই। এখন বাজছে দুপুর 2:30। আমরা এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যাবে আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস। ট্রেনটা ছেড়ে যাবে এখান থেকে দুপুর 3টের সময়, আর রাত্রি 2টো নাগাদ এই ট্রেনটা পৌঁছাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের বাবা মা মুর্শিদাবাদ থেকে, মানে মুর্শিদাবাদের আজিমগঞ্জ স্টেশন থেকে সন্ধে 7:30 নাগাদ এই ট্রেনেই চড়বে। তো আপাতত আর মোটামুটি মিনিট 15-র মধ্যেই এই ট্রেনটা ছেড়ে যাবে। তো চলুন ওপরে উঠে যাই। আমরা পেয়েছি এই একটা সিট আর এই একটা সিট। আমরা ভেবেছিলাম গরম হয়তো সেরকম থাকবে না, যেহেতু অলরেডি নভেম্বর মাসের আজকে শেষ, বাট আজকেও গরম বেশ ভালোই রয়েছে এখানে। বাকি দেখা যাক, এগোতে থাকলে বোঝা যাবে যে টেম্পারেচারটা একটু কুল ডাউন হচ্ছে কি হচ্ছে না। মোটামুটি প্রায় 40 মিনিট হলো আমাদের ট্রেন চলছে, আর ট্রেন চলতে চলতে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নৈহাটি স্টেশনের কাছাকাছি। ট্রেন চলতে চলতে এসে থামলো আমাদের দ্বিতীয় স্টেশন, যেটা হলো ব্যান্ডেল। এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার যাত্রী নিয়ে এগিয়ে চলবে ট্রেন আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো এখন বাজছে সন্ধ্যে 6টা। শিয়ালদা থেকে আজিমগঞ্জ যাওয়ার রাস্তাতে টাইহাট বলে একটা স্টেশন রয়েছে, সেই স্টেশনটা সবে মাত্র পার হলাম। আর স্টেশনটা পার হওয়ার পরেই আমরা নিয়ে নিয়েছি কফি। তো যেহেতু সন্ধ্যেটা হয়ে গেছে, তাই কফিটা খেতে খেতে আর বাইরের ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে করতে আমরা এগোতে থাকি। এবার নিয়ে নেওয়া হয়েছে ঘুগনি। আমি নিইনি, তমালিকা 1 প্লেট ঘুগনি নিয়েছে। কেমন খেতে? ভালো। খাগড়াঘাট স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে আজিমগঞ্জ স্টেশনের দিকে। আজিমগঞ্জ স্টেশনে আর মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যেই ট্রেনটা ঢুকে যাবে। আর আজিমগঞ্জ স্টেশন থেকেই মা আর পাপা আমাদের সাথে এই কোচে জয়েন করবে। এখন বাজছে রাত্রি 9:15। আজিমগঞ্জ স্টেশনে আমাদের সাথে মা আর পাপা অলরেডি এই জার্নিতে জয়েন করে গেছে। এবার রাত্রি 9:15 বেজে গেছে আর আমাদের খিদেও লেগে গেছে বেশ। এই কারণে আমরা বাড়ির থেকে যে লুচি, আলু ভাজা আর মিষ্টি আনা হয়েছিল সেটা দিয়ে রাত্রিবেলার ডিনারটা সেরে নেব। তো মোটামুটি রাত্রি 2টো নাগাদ যেহেতু আমাদের এনজেপি পৌঁছানোর কথা আছে, তো তাই মোটামুটি 1:30 নাগাদ আমরা উঠে আবার সবাই একসাথে হয়ে তারপর আমরা এনজেপি স্টেশনে নেমে যাব। আমাদের প্ল্যানেও এর মাঝে একটু চেঞ্জ হয়েছে, সেটা এনজেপি স্টেশনে পৌঁছানোর পরই আপনাদের জানাবো যে কি কি চেঞ্জ হলো। আমাদের রাত্রিবেলার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর মোটামুটি মিনিট 15-র মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ রাত্রিবেলায় 2টোর মধ্যে আমাদেরকে আবার নামতেও হবে। তো আজ আর রাত্রিবেলায় খুব একটা বেশি কথা বলছি না, আপনাদের সাথে কথা হবে আগামীকাল ভোরবেলায় যখন আমরা এনজেপি স্টেশনে নামবো। তারপর 5 hours later. গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে রাত্রি 2টো। রাত্রিবেলায় আমরা ঘুমিয়ে গেছিলাম মোটামুটি 10টা নাগাদ। তারপর এখন ঘুম ভেঙেছে, আর মাত্র মোটামুটি 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। তাই ওঠার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে পুরো
পুরো লাগেজগুলো গুটিয়ে নিয়েছি। এখন অপেক্ষা এই 10 মিনিট কেটে যাওয়ার, তারপরেই আমরা স্টেশন চত্বরে নেমে যাব। A few minutes later. ট্রেন থেকে আমরা নেমে গেছি প্ল্যাটফর্ম চত্বরে। এবার আমরা একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব স্টেশন চত্বরের বাইরে ট্যাক্সির জন্য। আমরা ট্রেন থেকে নেমে গেছি, মোটামুটি মিনিট 5 হয়ে গেছে, এখনো আমাদের ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে এখানে। আমরা স্টেশন চত্বরের বাইরে যাওয়ার আগে ভাবলাম একটু ব্রাশটা সেরে নিয়ে তারপর স্টেশন চত্বরের বাইরে যাই, কারণ রাস্তাতে আমাদের মোটামুটি যা আইডিয়া ঘন্টা 4 লাগবে, তাই ব্রাশ করার জন্য আবার থামার থেকে বেটার হবে একবারে ব্রাশ করে তারপরেই বেরোই। স্টেশনে নামার পর আমরা ব্রাশটা সেরে নিয়ে এবার আমরা ওভারব্রিজের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি স্টেশন চত্বরের বাইরে। স্টেশন চত্বরের বাইরেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে আমরা একটা ট্যাক্সি ধরে এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য, যেটা আমরা ডিসাইড করলাম ট্রেনে আস্তে আস্তেই, নামচি যাওয়ার। আগে যদিও ভেবেছিলাম আমরা কালিম্পং যাব, বাট কালিম্পংয়ের প্ল্যানটা যেটা রয়েছে সেটা আমাদের চেঞ্জ করে ফেলেছি আমরা, তাই নামচিটাই আমাদের গন্তব্য আপাতত। তো আমরা নিচে নেমে যাই, নেমে যাওয়ার পর তারপর কথা বলি বাইরে যারা ট্যাক্সি ড্রাইভার দাদারা রয়েছেন তাদের সাথে, তারপর আমরা ডিসাইড করছি। অবশেষে আমরা এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। দেখতেই পাচ্ছেন রাত্রিবেলার নিউ জলপাইগুড়ি স্টেশন বেশ জমজমাট, কারণ সবেমাত্র ট্রেনগুলো ঢুকেছে, তো ট্রেনের প্যাসেঞ্জাররা অলরেডি নিচে নেমে এসছেন। অন্যান্য সময় এই যে এটা ট্রেনটা রয়েছে, ছোট ট্রেনের কোচটা রয়েছে, এটাতে বেশ লাইট জ্বলে, কিন্তু এখন কোনো রকম লাইট জ্বলছে না এই ট্রেনটাতে। তো একটা যেটা সমস্যা সকালবেলাতেই হলো সেটা হচ্ছে যে এখান থেকে যে নামচি যাওয়ার গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো রিজার্ভ করে যেতে হয়, আর সেই গাড়িগুলো মোস্টলি যাদের সিকিমের নাম্বার প্লেট রয়েছে সেই সমস্ত গাড়িতেই যেতে হবে। কিন্তু যেহেতু সিকিমের নাম্বার প্লেটের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির ড্রাইভার দাদারা এই মুহূর্তে ঘুমোচ্ছেন, তো এই কারণে মোটামুটি আমাদের নামচি যেতে হলে ঘন্টা 2 অপেক্ষা করতে হবে। আর আমরা তার জন্য ভাবলাম অতক্ষণ টাইম অপেক্ষা না করে এখান থেকে সোজা দার্জিলিং বেরিয়ে যাই। দার্জিলিং বেরোনোর জন্য আমরা এখানে একটা গাড়ি পেয়ে গেছি, গাড়িটা বুকও করে নিয়েছি, 4 সিটের গাড়ি, 2200 টাকা রেট পড়ছে আমাদের। তো আমরা এখান থেকে এবার ওই গাড়িটা করে বেরিয়ে যাব। এই যে এই গাড়িটা দেখছেন, এই গাড়িটাতেই আমরা বেরিয়ে পড়ব। ঘুম স্টেশন এটা। ট্যাক্সি স্ট্যান্ডে নামার পর তারপর আমরা গিয়েছিলাম একটা দুটো হোটেল দেখার জন্য। এত সকালে যদিও হোটেলগুলো খোলা নেই, তবে একজন দাদা, খুব সম্ভবত তিনি ব্রোকার, সেই দাদা আমাদেরকে একটা হোটেলে নিয়ে যান। হোটেলের রুম টুম ঠিকই ছিল, কিন্তু সমস্যা ছিল যে অনেকটা চড়াই করে উপরে উঠতে হতো, আর আমাদের পক্ষে সেটা করা সম্ভব না, কারণ আমাদের সাথে একজন সিনিয়র সিটিজেন রয়েছেন। এই কারণে আমরা এগিয়ে যাচ্ছি এখন ম্যালের দিকে। ম্যালের আশেপাশেই আমরা খুঁজে দেখে নেব কোনো একটা হোটেল। এটা হলো হোটেলের যে রিসেপশন রয়েছে, রিসেপশন। এই রিসেপশনে ঢোকার পরেই সোজা গিয়ে ডান হাতে একটা রুম পেয়েছি, খুব ছোট্ট একটা রুম, তবে এটার যে ভাড়াটা পড়ছে সেটা পড়ছে আমাদের 1000 টাকা। আর এই দিকে একটা রুম রয়েছে, এই রুমটা একটু বড়, আর এটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে ভিউও রয়েছে বাইরের দিকটায়। যদি দেখেন এই যে জানালাটা রয়েছে, জানালাটার থেকে বাইরের দিকে তাকালেই পুরো পাহাড়ের কোলে যে শহরটা আছে শহরটা দেখা যায়। তো একটু পর এই জানালাটা খুলে দেখাচ্ছি। আপাতত একটু রেস্ট নিয়ে নিই, কারণ রাত্রিবেলায় আমরা ঠিক করে ঘুমোতে পারিনি, তাই এখন একটু ঘুমিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়ব মোটামুটি সকালে 9:30 নাগাদ সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য।
গুড মর্নিং এভরিওয়ান। আমরা ভোরবেলায় না, ঠিক সকালে 6টা নাগাদ এই হোটেলটাতে এসে উঠেছিলাম। হোটেলটাতে ওঠার পর মানে চেক ইন করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এতক্ষণ ঘুমিয়েই ছিলাম। এখন বাজছে সকাল 10টা, সকাল 10:45। আমরা ঘুম থেকে উঠে অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছি। আর ঠান্ডাটা এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা রয়েছে আজকে। এই দেখুন, এই একটা জ্যাকেট পরেছি, তার নিচে একটা সোয়েটার, তার নিচে আরেকটা অরেঞ্জ কালারের আরেকটা পাতলা সোয়েটার রয়েছে, তার নিচে একটা টি শার্ট রয়েছে। এত কিছু পরার পরে তবে ঠান্ডাটা মানছে। তবুও আমরা এখন ঘরের ভেতরে রয়েছি। বাইরে বেরোলে কি অবস্থা হবে ঠিক বলতে পারছি না। তো বাইরে বেরোই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে যে কি অবস্থা হচ্ছে। আর এখান থেকে আমাদের হোটেলটা যেখানে রয়েছে, এই হোটেলের থেকে যে ম্যাল রয়েছে, ম্যাল অবধি যেতে মোটামুটি ওই মিনিট 2-3 লাগবে হেঁটে। তারপর যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে আমরা লোকাল সাইট সিনের জন্য একটা গাড়ি বুক করে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। তো চলুন এগোনো যাক। তো আমরা এবার হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়েছি। ইতিমধ্যে বাইরে রোদ্দুর উঠে গেছে। তো এই কারণে আমরা যে পরিমাণ সোয়েটার বা জ্যাকেটগুলো পরে রয়েছি, তারপরে রোদ্দুরটা থাকাতে আমাদের খুব একটা বেশি আর ঠান্ডা লাগছে না। এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি সামনে যে ম্যাল রয়েছে, ম্যাল চত্বরের দিকে। যেহেতু এখান থেকে ম্যালের দিকে যাওয়ার রাস্তাটা একটু ঢাল, তাই উঠে যেতে একটু তো অসুবিধা হয়। কিন্তু পাহাড়ের হোটেলগুলো মেনলি এই ধরনের ঢালেই থাকে, তাই একটু কষ্ট হলেও এইভাবেই যেতে হবে। এই রাস্তাটা ধরেই সামনে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব ম্যাল চত্বরে। এই মুহূর্তে বেশ কিছু দোকান অলরেডি খুলে গেছে। আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে ম্যালের দিকে। এটা হচ্ছে আস্তাবল। এই যে দেখুন ভেতরে সব ঘোড়াগুলো রয়েছে। এই যে সামনে দেখছেন, এটা হচ্ছে ম্যালের সামনের ফাউন্টেনটা। এই ফাউন্টেন থেকে এই বাদিকে গেলেই আস্তাবলটা, আর আস্তাবল থেকে ঠিক সামনের দিকে এগিয়ে গেলেই একটুখানি তবে আমাদের হোটেলটা। এই ফাউন্টেনটার থেকে এবার যদি আমি এই রোডটা দিয়ে চলে যাচ্ছি, মানে ফাউন্টেনের দিকে তাকিয়ে ডান দিকে একটু নিচে নেমে গেলেই এই রাস্তাটাতে পাওয়া যাবে লোকাল সাইট সিনের যত গাড়িগুলো রয়েছে সেগুলো। এই ফাউন্টেনের ঠিক অপোজিটে রয়েছে এই যে এই চত্বরটা, এই চত্বরটাতেই রয়েছে ম্যাল মার্কেট। তো সন্ধেবেলা এই জায়গাটা প্রচুর ভিড় হয়। এই মুহূর্তে যদিও সমস্ত দোকানগুলো বন্ধই রয়েছে, কারণ বাজে মাত্র সকাল 10টা, এখনো এখানে দোকানগুলো সেভাবে খোলেনি। আমরা এগিয়ে যাচ্ছি এখন লোকাল সাইট সিনের জন্য গাড়ি বুক করতে। খুব সম্ভবত এখানে 5.7 পয়েন্ট এই হিসেবে চার্জেসগুলো ধরা হয়। তো আমরা যাওয়ার পর 7 পয়েন্ট আর রক গার্ডেন এই সাইট সিনগুলো দেখবো ভাবছি। এবার যাওয়ার পর জিজ্ঞেস করে দেখি, ওনারাও হয়তো আরো যদি কোনো কিছু থাকে সেটাও আমাদের সাজেস্ট করবেন। আমরা এবার চলে এসেছি সেই ট্যাক্সি স্ট্যান্ডটাতে, সকালবেলায় যেখান থেকে নেমে আমরা ম্যালের দিকে গিয়েছিলাম। তো এখন দেখি লোকাল সাইট সিনের জন্য ট্যাক্সি ভাড়াটা কত লাগছে আমাদের। এই যে সামনে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারটা দেখছেন, এখানে আসার পরেই আমরা এখানে যে প্যাকেজগুলো অফার করা হয়, যেমন 1 ডে ট্রিপ রয়েছে, হাফ ডে ট্রিপ রয়েছে, এই ট্রিপগুলোর মধ্যে থেকে আপনি যেটা খুশি চুজ করতে পারেন। আমরা হাফ ডে ট্রিপ যেটা রয়েছে, রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি, টি এস্টেট আর গঙ্গা মাইয়া পার্ক, এই কটা আমরা চুজ করলাম। এই ট্রিপটা হাফ ডে ট্রিপটা, এটা করার পর আমরা ফিরে এসে মেলে বসবো। এই যে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, এটার পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, আর ঠিক তার পাশেই রয়েছে কেভেন্টার্স। আমরা এটাতে আসবো, তবে সন্ধেবেলার পর আসবো কিছু খাওয়া দাওয়া করার জন্য। আই গেস রুফটপ সিটিং এরও ব্যবস্থা রয়েছে এখানে। তো সন্ধেবেলা এসেই আপনাদের দেখাবো। এই মুহূর্তে বাজছে সকাল 10:30, তবুও ভিড় দেখুন। যদিও এই মুহূর্তে অফ সিজন চলছে, কিন্তু তবুও ভিড় রয়েছে যথেষ্ট। এই যে রয়েছে 5841 গাড়িটা, এটাতেই আমরা যাব। ভোরবেলাতে আমরা ঠিক এই সামনে যে স্ট্যাচুটা রয়েছে, ওই স্ট্যাচুটার কাছে নেমেছিলাম। আমাদের গাড়ি ছেড়ে এগিয়ে চলেছে রক গার্ডেনের দিকে। সর্বপ্রথম পয়েন্ট হবে আমাদের রক গার্ডেন, টি গার্ডেন আর গঙ্গা মাইয়া পার্ক। ওকে, রক গার্ডেনটা এখান থেকে অনেকটাই নিচুতে, প্রায় 3500 ফুট ডাউনে রয়েছে রক গার্ডেনটা। মানে টোটাল যে ওয়েদারটা রয়েছে অনেকটাই চেঞ্জ থাকবে। এখন যে জ্যাকেটগুলো পরে রয়েছি, নিচে পৌঁছানোর পর হয়তো আমাদের জ্যাকেটগুলো আর লাগবে না। তো দেখা যাক, ওখানে পৌঁছানোর পরেই বলতে পারবো যে কতটা ঠান্ডা রয়েছে বা নেই। এই যে দেখুন আমাদের গাড়ি যাচ্ছে, আর পাশ দিয়ে ছোট যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন,
এইগুলো হলো টয় ট্রেনের লাইন। পুরো রাস্তা জুড়ে রাস্তার বাঁ পাশে নজর দিলেই দেখতে পাবেন এই টয় ট্রেনের লাইনগুলো। জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখুন এই দিকের পুরো পাহাড় জুড়ে অসংখ্য বাড়ি ঘর, হোটেল, দোকান, সমস্ত কিছুই। তো আমরা প্রথমে তো ভেবেছিলাম রক গার্ডেনে যাব আমাদের প্রথম স্পট হিসেবে, কিন্তু রক গার্ডেনে না পৌঁছে আমরা চলে এলাম প্রথমে অরেঞ্জ ভ্যালি টি স্টেটে। এখানে যে চায়ের বাগানটা আছে, আমরা এবার এই চায়ের বাগানটাতে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে বসে রয়েছেন আমাদের শ্যাম দাদা, উনি আমাদের নিয়ে এলেন। আমরা ঢুকে গেছি অরেঞ্জ ভ্যালি টি স্টেটের ভেতরে। এই যে দেখুন সামনে এই পুরো চত্বর জুড়ে যত চা গাছ দেখতে পাচ্ছেন, এটা এই টি স্টেটেরই পার্ট। এই টি স্টেট থেকেই ওপরের দিকে তাকালে দেখতে পাবেন পুরো শহরটা, পুরো শহরের বাড়িঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো লাগানো থাকে কারণ এই যে নিচের যে চা বাগান রয়েছে, চা বাগানের চা গাছের পাতার উপরে যেন ছায়া পড়ে, তার জন্য। রোদ্দুরে বেশি রোদ্দুর হলে চা পাতাগুলো ঝলসে যায়, কিন্তু এই গাছগুলোর ছায়া পড়লে চা পাতাগুলো প্রোটেক্ট করা যায়। যেহেতু বৃষ্টির জলে চা গাছ নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, এই কারণে এই পাহাড়ের ঢালে চা গাছ যখন লাগানো হয় তখন জলগুলো এই ঢাল বেয়ে নিচে নেমে চলে যায়, যার ফলে এই চা পাতাগুলো নষ্ট হয় না, মানে চা গাছগুলো নষ্ট হয় না। এই কারণেই পাহাড়ের ঢালেই ম্যাক্সিমাম চা বাগানগুলো তৈরি করা হয়। অরেঞ্জ ভ্যালি টি এস্টেট দেখার পর তারপর আমরা চলে এসেছি এখানে যে রক গার্ডেন রয়েছে, রক গার্ডেনে। এখানে আসার পর আমরা ভাবছি একটু ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর রক গার্ডেন চত্বরটা আমরা ঘুরে দেখব। তো চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এই দোকানটাতেই আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। এই দোকানটার পর এই সামনে দেখুন এই যে চত্বরটা, এটাই হলো রক গার্ডেন চত্বর। এই রক গার্ডেনেই আমরা ঢুকে যাব, তার আগে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এটা কি তৈরি হচ্ছে? চিকেন মোমো। আমরা অর্ডার দিয়েছিলাম এই যে ওয়াই মোমো, আলুর পরোটা। এই যে সামনে রয়েছে এটা টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কাটতে হবে। পার হেড 20 টাকা করে টিকিট, তারপর ঢুকতে হবে এই রক গার্ডেনের ভেতরে। ভাইয়া 4 টিকিট কিতনা? 80। এই টিকিটটা আমরা কেটে নিলাম, 4 জন 80 টাকা। এবার আমরা এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। এই ওপর থেকে বরফ গলা জল এই ঝর্ণার আকারে এখান থেকে পড়ছে। এই পাশের ঝর্ণাটা দেখে এবার আমরা এগিয়ে যাচ্ছি এই দিকটাতে। এখানে বসার জন্য একটা জায়গা করে রাখা রয়েছে। এই দিকটা দিয়ে আমরা নিচে থেকে উপরে উঠে এলাম। এখানে আসার পর এখানেও দেখা যাচ্ছে ওপর থেকে ঝর্ণার জলগুলো পড়ছে। বসার বেশ কিছু জায়গা রাখা রয়েছে। অলরেডি তমালিকা বসে পড়েছে এখানে। এই যে ওপরের এই জায়গাগুলো দেখছেন, আমরা এই ওপরের এই দিকটাতে যাব। এবার আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছি। দেখুন ওই ওপর থেকে জল চলেই আসছে, যদিও এটা আমরা দেখতে পাচ্ছি ওই ওপর থেকে, কিন্তু আসলে জলটা আসছে আরো বেশি ওপর থেকে। সব বরফ গলা জল ওপর থেকে ধীরে 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 এই ঝর্ণার মতো হয়ে নামতে 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 এটা দিয়ে দেখুন এই নিচে বয়ে চলে যাচ্ছে। মোটামুটি ভাবে এই রক গার্ডেন চত্বর আমাদের ঘোরা সমাপ্ত হলো। আমরা এবার নেমে যাচ্ছি নিচের দিকে। বেশ ভালো লাগলো আমাদের, অনেকটা কি বলবো ট্রেকিং এর মতোই ফিল এলো এখানে যখন আমরা রক গার্ডেন চত্বরটাতে উঠছিলাম। মানে রাস্তার ধারে এই যে ব্যারিকেডগুলো করে রাখা রয়েছে, এই ব্যারিকেডগুলো ধরে ধরে খুব সাবধানে উঠে যেতে হচ্ছে। তাই মোটামুটি যদি কারো পাহাড়ে উঠতে অসুবিধেও থাকে, সেই ক্ষেত্রেও আমি বলবো একটু সময় নিয়ে যদি ধীরে ধীরে ওঠার চেষ্টা করেন তাহলে উঠে যাওয়াটা সম্ভব। যাই হোক, আমরা এবার ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে নামার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। রক গার্ডেন থেকে এবার আমরা নিচে নেমে এলাম। এবার নিচে নেমে আসার পর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ গাড়িটা পার্কিং করে রাখা রয়েছে একটু সামনের দিকে। এটা দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। এবার এই যে এই রাস্তাটা ধরেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখনো আমরা আরো বেশ কয়েকটি সাইট ভ্রমণ করব। সেই ভিডিওগুলি দেখতে চাইলে আমাদের পরবর্তী পর্বটি দেখুন।